সংকটই সুযোগের জন্ম দেয়। যখন বাজার চাপের মুখে থাকে, তখনই প্রকৃত বিনিয়োগকারীর বিচক্ষণতার প্রকাশ পায়। টেক্সটাইল সেক্টরে খারাপ খবর হয়তো বাজারে প্রভাব ফেলবে, কিন্তু স্মার্ট ইনভেস্টররা জানে দীর্ঘমেয়াদের সুযোগ তৈরি করতে পারে। তাই প্যানিক নয়, পরিকল্পনা করুন, আতঙ্ক নয়, বিশ্লেষণ করুন। ইতিমধ্যে আপনারা হয়তো বা জেনে গেছেন টেক্সটাইলের একটা খারাপ খবর আমাদের বাজারে চলে এসেছে, যেটা আমাদের অর্থনীতির জন্য বেশ হুমকি স্বরূপ হতে চলেছে। এই খবরের কারণে আগামী দিন মানে আগামী রবিবারে টেক্সটাইল সেক্টরে বেশ ভালো একটা ইম্প্যাক্ট পড়তে পারে কি পড়বে। সো আপনারা একটু দেখে শুনে বুঝে টেক্সটাইল সেক্টরের শেয়ারগুলা ট্রেড করবেন। বাজারে এর ইম্প্যাক্ট পড়বে, অবশ্যই পড়বে। সেইটা শুধু টেক্সটাইল সেক্টরেই হবে এমন না, আশেপাশে কিছু বাতাস তো লাগবে, আশেপাশের অন্য সেক্টরের স্টকও এর প্রভাব পড়বে। কারণ আপনারা জানেন আমাদের বাজারের খুচরা বিনিয়োগকারী আছে, এরা অল্পতেই প্যানিক হয়ে যায়। তা আপনার হাতে টেক্সটাইল নাই, বাট আপনিও কি করবেন, আপনি অন্য স্টক মানে অন্য সেক্টরের স্টক যেটা ভালো সম্ভাবনাময় স্টক, সেই স্টকটাও সেল করে দিয়ে বসে থাকবেন। এই প্যানিকটাই আসবে বাজারে। টেক্সটাইলের প্যানিক তো আছেই, সাথে অন্যান্য সেক্টরেরও একটা প্যানিক আসবে, কিন্তু সেই প্যানিকটা অন্য সেক্টরের জন্য সাময়িক। বাট টেক্সটাইল সেক্টরে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে ট্রেড করতে হবে। এই জন্যই আমি টেক্সটাইল সেক্টরে একটা স্টক আমার হাতে ছিল, ইটিএল, আপনাদেরকে বলেই দেই। 10 টাকা লেভেলে কিনেছিলাম, 11 টাকা 20 পয়সা, 11 টাকা 40 পয়সা লেভেলে বিক্রি করে দিয়ে বেড়াই আসছি। এখন টেক্সটাইল সেক্টরের কোনো একটা স্টক আমাদের হাতে নাই। আসলে এই দিক দিয়ে বলতে গেলে আমরা একটু সেফে আছি, কিন্তু অন্যান্য সেক্টর যেগুলো সম্ভাবনাময় আছে সেগুলো পজিশন হোল্ড করছে। এখন আপনাদের জন্য টেক্সটাইল সেক্টরে কি করবেন সেইটা একটু আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। যাদের হাতে টেক্সটাইল অলরেডি আছে এবং কেনা দামের আশেপাশে আছে, তারা চাইলে আগামী দিন সুইচ করতে পারেন বা সুযোগ নিতে পারেন বের হয়ে যাওয়ার জন্য, কারণ এটার ইম্প্যাক্ট পড়বে। আমি জানি না আপনারা আদর্শ সেই সুযোগটা পাবেন কিনা। আগামী দিন সকাল বেলায় যদি বামে সার্কিট হতে থাকে, তাহলে তার সেই সুযোগ পাবেন না। বাট যদি সুযোগ পান, যদি সুযোগ আসে, তাহলে বেশি লস যদি না থাকে বা কেনা দামের আশপাশে থাকে, তাহলে আপনারা সুইচ করতে পারেন অন্য সেক্টরে। ফান্ডামেন্টাল ডাটা যে চেঞ্জ হতে চলেছে, সেইটা প্রাইসের উপরে ইম্প্যাক্ট পড়ে। প্রাইস বাড়তেছে না কমতেছে সেইটার উপরে অনেকটা ইম্প্যাক্ট পড়ে, এবং সেইটা আমরা বুঝি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, সেটা বোঝা যায় কিছু একটা ঘটতে চলেছে। এজন্যই টেক্সটাইল আমরা এই পর্যন্ত কোনো আর হাতে রাখি নাই, আগে পরে যা ছিল সবই সেল করে দিয়ে বের হয়ে গিয়েছি আমরা। এখন অন্য সেক্টর যেগুলো সম্ভাবনাময় আছে সেইগুলা নিয়ে আমরা পজিশন নেয়ার চেষ্টা করছি। তো টেক্সটাইলের জন্য আপনাদের ওই পরামর্শ যদি থাকে, তাহলে বের হওয়ার সুযোগ খুঁজতে হবে। এই তো গেল টেক্সটাইলের কারণে অবশ্যই বাজারে ইম্প্যাক্ট পড়বে, এতে কোনো সন্দেহ নাই। তবে আপনারা প্যানিক হবেন না। যাদের হাতে টেক্সটাইল নাই তারা কোনো প্যানিক হবেন না। আপনার হাতে যেটা আছে টেক্সটাইল বাদ দিয়ে সেইটা হোল্ড করে বসে থাকেন, দেখবেন ভালো ভালো করবে। এবং সুযোগ খুঁজেন, সেই জায়গাগুলোতে সুযোগ খুঁজতে হবে যে অন্য সেক্টরের যে স্টকগুলো ভালো করার পসিবিলিটি আছে, সেই স্টকগুলা কিভাবে আপনি কম দামে, এই যে প্যানিক আসতেছে বাজারে বা প্যানিক আসবে বাজারে, এই প্যানিকের মধ্যে কিভাবে কম দামে স্টকগুলা কেনার চেষ্টা করবেন, ওইটাই সুযোগটা খোঁজার চেষ্টা করেন। আমিও সেই সুযোগ খোঁজার চেষ্টা করব। আপনারাও যদি টেক্সটাইলে না থেকে থাকেন, তাহলে অন্য স্টকগুলোতে সুযোগ খোঁজার চেষ্টা করেন। যাই হোক, তো চলেন আজকে আপনাদের সাথে সামনের সপ্তাহে মানে ঈদের পরে, তো আসলে আজকে বৃহস্পতিবার, ঈদের পরে রবিবারে প্রথম বাজারে একটা ধাক্কা খাবো, এতে কোনো সন্দেহ নাই টেক্সটাইলের ওই নিউজের কারণে। এরপরও শক্তিশালী 5টা স্টকের ওয়াচ লিস্ট আমি নিয়ে এসেছি, যেটা টেক্সটাইল বাদে বা টেক্সটাইলের বাইরে সেই স্টকগুলা নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব। মোট 5টা স্টক আছে, তবে হ্যাঁ, শেষের 2টা অবশ্যই আপনারা দেখবেন। দেখেন ডেসকোর বেশ ভালো পজিশনে আছে এবং এইখানে ভলিউম ড্রাইভ হয়ে গেছিল, এইখানে ভালো ভলিউম একটা পিক দিছে, পিক দেওয়ার পরে দেন নিচের দিকে আসছে, আসার পরে যে ভলিউম আবার ড্রাইভ হয়েছে। তার মানে এইখানে যতটুক সেল করার ততটুক সেলাররা সেল করে দিয়েছে। এখন কেউ এই স্টকটা সেল করতে আগ্রহী নয়। এখন যে পজিশনে আছে, ভালো পজিশনে আছে, আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখানে এসএমসি অনুযায়ী দেখেন একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস অ্যাকশন আসার চেষ্টা করতেছে। তো এইটা শর্ট টার্ম, নট লং টার্ম বা পজিশন ট্রেড।
এই ডেস্কোটা শর্ট টার্মের জন্য, যারা T+2 T+3 বা 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিনের জন্য ট্রেড নিতে চান তাহলে তারা এই ডেস্কোটা দেখতে পারেন। এইটা যদি হয় তাহলে টার্গেট পয়েন্ট এটার হাই পর্যন্ত হইলেও তারপরে যে 18%, নট ব্যাড। যদি এই স্টকটা দেখেন তাহলে এসএল কত ধরবেন, এই যে ক্যান্ডেলের নিচে এসএল কত 23 টাকা 50 পয়সার নিচে যদি ক্লোজ দেয়, যদি কখনো ক্লোজ দেয় তাহলে এসএলটা নিয়ে নিতে হবে আপনাদেরকে। তো এসএলটা মাথায় রেখেই আপনাদেরকে ট্রেড করতে হবে। ট্রেডিং স্টকগুলো অবশ্যই আপনারা এসএল ধরে ট্রেড করার চেষ্টা করবেন। 23 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিতে হবে, অবশ্যই ক্লোজিং দিতে হবে। ক্লোজিং না দিলে হবে না, নিচে আসতে পারে বাট সেই দিনে যদি আবার উঠে যায় তাতে কোনো সমস্যা নাই, বাট ক্লোজিং দিলে তখন আপনারা তার পরের দিন এটা এসএল নেবেন। এরপরটা হচ্ছে ফরচুন। এই যে দেখেন ফরচুনের আমি অনেক আগে ইলিয়ট ওয়েভ দিয়ে আঁকিয়ে রেখেছিলাম যে শেয়ারটা কোথায় আসতে চলেছে এবং সেইখান থেকেই ঘুরেছে এবং এইখান থেকে নতুন করে একটা ইম্পালস তৈরি করার চেষ্টা করছে। অনেকের হাতে এই ফরচুন শেয়ারটা আছে, অনেক দামে কেনা। অনেকেই আমার পার্সোনালি আমাকে নক করে যে ভাই এই স্টকটার কি অবস্থা, কি আশার বিষয়, স্টকটা নিয়ে আমরা কি করতে পারি, প্ল্যানিং কি। তো তাদের জন্য এইখানে অপরচুনিটি দিচ্ছে। আপনারা চাইলে এইখানে অ্যাভারেজ ডাউন করতে পারেন যাদের হাতে অলরেডি এই শেয়ারটা আছে। আর যারা নতুন করে স্টক নিতে চাচ্ছেন বা জেডের শেয়ারের দিকে একটু মনোযোগ দিতে চাচ্ছেন, জেডের শেয়ার অনেক দিন কিন্তু স্লো আছে, সো যে কোনো মুহূর্তে জেডের শেয়ার আবারও একটা দুইটা মুভমেন্ট দিতে পারে। তো আপনারা এই জেডের মধ্যে থেকে ফরচুন শেয়ারটাও নজরে রাখতে পারেন। এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লককে ট্যাপ করে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এবং এইখানে বুলিশ একটা পিনবার দিছে এবং এইখানে ভলিউম আগের দিনের চাইতে ভালো ভলিউম আসছে। আর যখন এই প্রাইসটা নিচের দিকে আসতেছিল তখন ভলিউমটা ড্রাই হয়ে গিয়েছিল। আপনারা কি করেন, সব সময় ভলিউম যখন বেশি নেই তখন শেয়ারটা কেনার চেষ্টা করেন। আসলে নিয়ম ওইটা না, আমি বারবার বলি ভলিউম বেশি হইলে ওইখান থেকে সাবধান হয়ে যান। ভলিউম যখন কমে আসতেছে, ড্রাই হয়ে যাচ্ছে, তারপরে যে একটু ভলিউম বেশি নিচ্ছে ওইটা পজিটিভ সিগন্যাল। আপনাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি বাট আপনারা বোঝেন কিনা আমি জানি না। সো এখন যদি আপনারা ফরচুনটা নিতে পারেন বা ফরচুনটা দেখতে পারেন যাদের হাতে অলরেডি আছে, অথবা নতুন এন্ট্রির ক্ষেত্রেও আপনারা এই ফরচুনটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো ফরচুন এখন 18 টাকার ঘরে আছে। এর টার্গেট কত হবে, যে 26 টাকা। নেক্সট টার্গেট হইলো 26 টাকা হতে পারে। এটা পজিশন ট্রেডিং এর জন্য 1 মাস 2 মাস 3 মাস সময় লাগতে পারে। শর্ট ট্রেডিং নয়, পজিশন ট্রেডিং এর জন্য। আপনারা পজিশন ট্রেডিং এবং শর্ট ট্রেডিং এর মধ্যে ডিফারেন্স খুঁজে বের করতে হবে। শর্ট ট্রেডিং কোনগুলো, T+2 T+3 T+4, মানে এক সপ্তাহের একটা ট্রেড নেবেন বা 15 দিনের একটা ট্রেড নেবেন, শেষ ওটা শর্ট ট্রেড। 10% 5% 20% যা পারেন পাইলেন। বাট পজিশন ট্রেডটা একটু বড়, যেটা হচ্ছে 1 মাস 2 মাস 3 মাসের জন্য নিতে হয় এবং সেইটার টার্গেট রেঞ্জটাও একটু ভালো থাকে, 20% 30% 25% 50% পর্যন্ত হতে পারে। সো এই ফরচুনটা আপনারা চাইলে পজিশন ট্রেডের জন্য দেখতে পারেন। এবং ফরচুনের যদি আপনারা এসএল এর কথা জিজ্ঞেস করেন, এসএল কোথায়, যে ক্যান্ডেলের নিচে 17 টাকা 50 পয়সা। 17 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিলে ফরচুনে আপনাদেরকে এসএল নিতে হবে যারা নতুন এন্ট্রি নেবেন। আর যারা এভারেজ করবেন তাদের কোনো দরকার নাই এসএল এর, বাট যারা নতুন এন্ট্রি নেবেন ট্রেডিং এর জন্য তারা অবশ্যই এসএলটা মেনটেন করবেন। কয় টাকায়, 17 টাকা 50 পয়সায়। ওর নিচে ক্লোজ দিলে অবশ্যই নিচে ক্লোজ দিতে হবে। পরের স্টক হচ্ছে সোনালী পেপার। অনেকে সোনালী পেপার 500-600 টাকার ঘরে এন্ট্রি দিয়ে ফেসে আছে। তো তাদের জন্য শুভকামনা, তাদের জন্য অপরচুনিটি আসতেছে। তো আপনারা চাইলে এই সোনালী পেপার এখন ওই ফরচুনের মতো এভারেজ ডাউন করে রাখতে পারেন। এইখানে তার ইপিএস এর কারণে একটা হাইপ দিছিল এবং মোটামুটি এই জায়গাটাতে যতটুকু সেল হওয়ার হয়ে গিয়েছে, কারণ এখানে ভলিউমটা ড্রাই হয়ে গেছে, এখন এই জায়গাটাতে প্রাইস অ্যাকশন আসার চেষ্টা করতেছে। এবং এইখানে একটা অর্ডার ব্লক ছিল, অ্যাজ পার এসএনসি অনুযায়ী সে এই অর্ডার ব্লককে ট্যাপ করে সে উপরে ওঠার চেষ্টা করতেছে এবং ইলিয়ট ওয়েভের বি পয়েন্ট আছে, এইখানে বি পয়েন্টও সে শেষ করেছে। এখন নেক্সট গন্তব্য কোথায়, সি পয়েন্টে, মানে 190 97 95 বা 200 টাকার ঘরের আশপাশে। তো আপনারা চাইলে এই সোনালী পেপারটা এভারেজ ডাউন করতে পারেন, অথবা নতুন এন্ট্রির ক্ষেত্রেও আপনারা চিন্তা করতে পারেন। টেক্সটাইলের মধ্যে এখন আর যাচ্ছে না, অন্য স্টকগুলো নিয়ে আলোচনা করতেছি আপনাদের সাথে। আপনারা এই স্টকগুলোর দিকে নজর দিতে পারেন। এবং এসএল হবে হলো এই যে 42-43 টাকা, মানে 143 টাকার নিচে যদি কখনো ক্লোজিং দেয় তাহলে আপনারা এসএলটা নেবেন। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, যারা এভারেজ করবেন, যাদের হাতে অলরেডি আছে, এভারেজ ডাউন করছেন, তাদের জন্য এসএল নয়। বাট যারা নতুন এন্ট্রি নেওয়ার চিন্তা করতেছেন তাদের জন্য এই এসএলটা মেনটেন করাটা ম্যান্ডেটরি। আপনারা এই এসএলটা অবশ্যই মেনটেন করবেন। লম্বা একটা ছুটি গিয়েছে, এজন্য
আপনাদেরকে একটু বড় পরিসরে 5টা স্টক নিয়ে এসেছি, যাতে আপনারা একটু ঘুরাই ফিরাই যে যেভাবে পছন্দ করে, যারা T+2 ট্রেড করতে চায় তাদের জন্য আছে, যারা পজিশন ট্রেড করতে চায় তাদের জন্য আছে। এই সোনালী পেপারটা পজিশন ট্রেডের জন্য, নট T+2 T+3। হ্যাঁ, চাইলে T+2 T+3 করতে পারেন, কিন্তু একটু সময় বেশি নিতে পারে। বাট আপনি যদি একটু সময় বেশি দিতে চান তাহলে আপনারা এই স্টকটা দেখতে পারেন। সময় বেশি বলতে আহামরি বেশি না, 6 মাস 1 বছরও না। আসলে ওই পজিশন দেখে দেখে আমরা ট্রেড করার চেষ্টা করি, তো হয়তো বা 15 দিন 1 মাস 2 মাসের একটা ট্রেড এখান থেকে হইলেও হতে পারে। আসলে ঈদের পরে আপনাদেরকে সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিলাম, তো ওই বিষয়গুলো এইখানে নিয়ে এসেছি। তো ঈদের আগে বেশ ভালো একটা প্রফিট করে আমরা ঈদ করতে পেরেছি, যারা আমার সাথে আছেন এবং আমার স্টুডেন্ট যারা আছেন, বেশ ভালো হ্যান্ডসাম একটা প্রফিট আমরা ঈদের আগে পেয়েছি ফাইন্যান্স সেক্টর থেকে। এবং ব্যাক্স ফার্মা ছিল আমাদের হাতে, এইগুলা সেলটেল করে বেশ ভালো একটা হ্যান্ডসাম প্রফিট পেয়েছি। এবং ঈদের পরে আমরা প্ল্যানিং করতেছি, এবং এই প্ল্যানিং এর মধ্যে যে আপনাদের সাথেও শেয়ার করতেছি, এই টাইপের স্টকে আপনারা থাকেন। এখন বর্তমানে টেক্সটাইলে যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু টেক্সটাইলের একটা ব্যাড ইম্প্যাক্ট চলে আসছে, ব্যাড একটা নিউজ চলে আসছে, সেটা সম্পূর্ণ মার্কেটের উপরে পড়বে। তারপরে মার্কেট নামবে উঠবে, এই সুযোগে এই স্টকগুলা যেগুলো আমি নিয়ে আলোচনা করতেছি, এগুলো যদি আরো 2 টাকা কমে পান, 2 পয়সা নিচে পান, তাহলে আপনার জন্য ভালো। আপনারা চাইলে ওইভাবে করে ট্রেড প্ল্যান এক্সিকিউশন করতে পারেন। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আপনারা শেষের 2টা স্টক অবশ্যই দেখবেন। এই শেষের 2টা স্টক হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। আমি আপনাদেরকে এর আগে কমিউনিটি পোস্টের মাধ্যমে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে অলরেডি বলেছি, এবং আজকে সুযোগ হয়েছে, সেজন্য আমি 2টা ইন্স্যুরেন্স সেক্টরের 2টা স্টক নিয়ে এসেছি। আপনারা যে কোনো একটা দেখবেন, নট 2টা, যে কোনো একটা। 2টা নিয়ে আলোচনা করতেছি বিধায় আপনি 2টাই এন্ট্রি নেবেন এমন না। যে যেটা পারেন, যার যেটা পছন্দ হয়, সেই 2টা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। তার মধ্যে ওই 2টার মধ্যে একটা আছে কি, প্রথমটা হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী ইন্স্যুরেন্সটা বেশ ভালো পজিশনে আছে, এবং এখন যে কারেকশনটা হয়েছে, একটা শার্প কারেকশন হয়েছে, হওয়ার পরে এইখানে এসে সে একটা পুলব্যাক দেওয়ার চেষ্টা করতেছিল। তো আমি তখন বলেছিলাম এখনই না, যদি সময় আসে তখন আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করবো। এখন সময় এসেছে বিধায় আপনাদের সাথে নিয়ে আলোচনা করছি। যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনারা ইন্স্যুরেন্স নিয়ে চিন্তা করতে পারেন। আর যাদের হাতে আগে অলরেডি অনেক দামে কেনা আছে, তারা ওই স্টকটা যেইটা আপনার হাতে আছে ইন্স্যুরেন্স সেক্টরের, সেইটা আপনারা এভারেজ করার চেষ্টা করেন। আপনারা জানেন ইন্স্যুরেন্স বাড়লে সারিডি ধরেই বাড়ে, হয়তোবা কোনোটা একটু আগে বাড়ায়, কোনোটা একটু পরে পিছিয়ে বাড়ায়, কিন্তু ইন্স্যুরেন্স বাড়লে সবগুলাই বাড়ে। এটা পরীক্ষিত একটা বিষয়, এটা আপনারা জানেন অলরেডি, এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। তো আপনারা নতুন এন্ট্রির ক্ষেত্রে যদি ইন্স্যুরেন্স নিতে চান বা ইন্স্যুরেন্স দেখতে চান, তাহলে কর্ণফুলীটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন বর্তমান প্রাইস হচ্ছে কত, 28 টাকা 30 পয়সা। এই রেঞ্জে যদি এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে এর টার্গেট প্রাইস এই যে 38 টাকা, মানে 10 টাকার একটা গ্যাপ আপনারা পাইলেও পেতে পারেন। এটা পজিশন ট্রেডের জন্য, নট শর্ট ট্রেড। শর্ট ট্রেড করলেও করতে পারেন, বাট পজিশন ট্রেডের জন্য চাইলে আপনারা এই কর্ণফুলীর দিকে নজর দিতে পারেন। এবং এইখানে একটা ভলিউম হয়েছিল, ভলিউমটা ড্রাই হয়েছে, দেন এই যে দেখেন একটা বুলিশ ক্যান্ডেল আসছে, প্লাস হচ্ছে নিচে ভলিউমটা বেশ ভালো। এসএল হবে কততে, 27 টাকার নিচে যদি কখনো ক্লোজ দেয়, তাহলে আপনারা এই স্টক থেকে এসএল নিয়ে নিতে হবে। তখন আপনাদেরকে বুঝতে হবে যে এটা আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে শিফট করে গেল। যত পর্যন্ত এসএল হিট করবে না, তত পর্যন্ত আপনারা এটা নিশ্চিন্তে রাখতে পারেন আপনাদের হাতে। ইন্স্যুরেন্স সেক্টরের ওই আরেকটা স্টক প্যারামাউন্ট, এটাও বেশ ভালো পজিশনে আছে, এবং এইটাও পজিশন ট্রেডিং এর জন্য, নট T+2 T+3, পজিশন ট্রেডের 15 দিন 1 মাস 2 মাসের ট্রেডের জন্য। এই যে ইলিয়ট ওয়েবের বি এইখানে শেষ করছে, এবং সি আছে কোথায়, এইখানে যে 58 টাকা। 58 টাকা বাদ দিলাম, 55 টাকার ঘর হলে বেশ ভালো হবে। এখান থেকে যদি 55 টাকা শেয়ারটা যায়, তাহলে 48% এখান থেকে, নট ব্যাড পজিশন ট্রেডিং এর জন্য, নট ব্যাড। এবং এর এসএল কোথায় হবে, এই যে এসএল হবে 37 টাকার নিচে যদি ক্লোজ দেয়, তাহলে এর এসএল মানে স্টপ লস। যারা নতুন এন্ট্রির কথা চিন্তা করতেছেন, আর যাদের হাতে অলরেডি আছে, এবং যারা এভারেজ করতে চাচ্ছেন তাদের জন্য নয়, যারা ট্রেডিং এর জন্য নিতে যাচ্ছেন নতুন এন্ট্রির ক্ষেত্রে। টেক্সটাইল সেক্টর থেকে স্টক এখন আর বাঁচার দরকার নাই, স্টক আর দেখার দরকার নাই। ওইটা যেহেতু একটা ইম্প্যাক্ট পড়েছে, যাদের হাতে নাই তারা তো বেঁচেই গেছেন আমার মতন, তারা বেশ ভালো রিল্যাক্স মোডে থাকবেন। বাট এখন আপনাদের এই ধরনের স্টকে একটু নজর দিতে হবে। হ্যাঁ, সামনে যদি ইপিএস ফান্ডামেন্টাল কোনো ডাটা বা ডিভিডেন্ডের কোনো ইস্যু থাকে, তাহলে আপনারা একটু কেয়ারফুলি থেকে আপনারা এই স্টকগুলো ট্রেড করবেন। যদিও আমি ফান্ডামেন্টাল ডাটা বা ইপিএস বা ডিভিডেন্ড ওইভাবে দেখি না, আমি চার্টই দেখি। তো
চার্টের উপর ডিপেন্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একটু এগুলো নিজেরা চেক করে নেবেন যে সামনের ইপিএস আছে কিনা, সামনের ডিভিডেন্ড আছে কিনা। যদি ডিভিডেন্ড বা ইপিএস এর কোনো ইস্যু থাকে তাহলে কয়েকটা দিন দেখার পরে তারপরে যে এগুলো নিয়ে চিন্তা করতে পারেন। তারপরও আমি বলবো এগুলো বেশ ভালো পজিশনে আছে, আপনারা চাইলে এইগুলা আপনাদের নজরে রাখতে পারেন। তবে হ্যাঁ, আমি আবারও বলছি যে ইন্স্যুরেন্স সেক্টর থেকে নিলে একটা নিবেন, নট দুইটা তিনটা। ইন্স্যুরেন্স সেক্টর অনলি একটা। আমার পোর্টফোলিও ওইভাবে সাজানো, ইন্স্যুরেন্স সেক্টর থেকে একটা, লাইফ থেকে একটা, আদার্স থেকে একটা, ইঞ্জিনিয়ারিং থেকে একটা। আমার ওইভাবেই আমি পোর্টফোলিও সাজাই। বা লোপেট থেকে একটা, যখন যেটা বাড়ে তখন সেটা প্রফিট নিয়ে অন্য একটা সেক্টরে যে সুইচ করি। আপনারা কি করেন, ইন্স্যুরেন্সে ঢুকলে আপনি 4-5টা ইন্স্যুরেন্স কিনে বসে থাকে। আমি অনেকের পোর্টফোলিও তো দেখি ইন্স্যুরেন্স আছে তো পুরো পোর্টফোলিও ভরা ইন্স্যুরেন্স। ভাই এত দরকার নাই। আপনি যদি শুধু ইন্স্যুরেন্সে থাকতে চান তাহলে ওই একটা স্টক নিয়েই থাকেন। আপনার 3-4টা স্টক নিয়ে থাকার দরকার নাই, প্রয়োজন নাই। কর্ণফুলের প্যারামাউন্ট আপনার ওয়াচ লিস্টে রাখলেন, দেখলেন যে কর্ণফুলি বের হয়ে গেছে, প্যারামাউন্ট বের হয় নাই, তো আপনি প্যারামাউন্টে তখন শিফট করে যান। কর্ণফুলি দরকার নাই, ও 10% অলরেডি হল্ড হয়ে গেছে, প্যারামাউন্ট হল্ড হয় নাই, প্যারামাউন্ট আরো নিচে আছে, বা 5%, 7% আরো নিচে আছে, ও বাড়ে নাই, তাহলে প্যারামাউন্টে আপনি ঢুকেন না। আবার দেখলেন যে প্যারামাউন্ট বের হয়ে গেছে, কর্ণফুলি বের হয় নাই, তাহলে আপনি কর্ণফুলিতে ট্রাই করেন। আবার যে আরেকটা স্টক আছে ভালো, ওটা আমি নিয়ে আসিনি, তারপর মুখে বলে দিচ্ছি, মেঘনা লাইফ। মেঘনা লাইফ আপনার এই দুইটাই বেরিয়ে গেছে, আপনি দেখবেন যে ওই দিনই এই দুইটা বের হয়ে গেছে, তো মেঘনা এখনো নিচের দিকে আছে, তো আপনি মেঘনাতে যান। সরি, মেঘনা লাইফ না, মেঘনা ইন্স্যুরেন্স। তা আপনারা কি করেন, আপনারা যেই সেক্টরের স্টকের পুরো পোর্টফোলিও ভরে ওই সেম সেক্টরের স্টক 4-5টা কিনে বসে থাকেন, তো লস হইলে আপনার পুরো পোর্টফোলিওর উপরে ইম্প্যাক্ট পড়ে। আসলে আপনার পোর্টফোলিও ম্যানেজ করাই জানেন না ভাই। আপনাদেরকে বারবার করে বলি যে আপনারা পোর্টফোলিও ম্যানেজ করবেন সর্বোচ্চ 5টা থেকে 6টা, এর উপরে কোনো স্টক নেবেন না, এবং বিভিন্ন সেক্টরে সমন্বয় করে আপনারা পোর্টফোলিও সাজাবেন। যেমন ফাইন্যান্স ছিল আমাদের হাতে কিছুদিন আগে, ফাইন্যান্স সব বিক্রি করে দিছি। এখন ওই বিক্রি করার টাকা দেয়া বা ওই লাভের টাকা সহকারে এখন আমরা অন্য সেক্টর খুঁজতেছি, যেমন অ্যাজ লাইক ইন্স্যুরেন্স সেক্টর। এখন আপনারা কিভাবে মেনটেন করেন আমি জানি না, এবং আরো আদার সেক্টরের স্টক আছে, আরো 2-3টে সেক্টরের স্টক আমাদের হাতে আছে। আপনার অত লোভ করতে যান না যে ইন্স্যুরেন্স বাড়লে আমার সবগুলা স্টকে আমাকে প্রফিট দিবে, এমন না। আপনার যদি ইন্স্যুরেন্সের উপর এতই ডিপেন্ডেন্সি থাকে বা এতই ভরসা থাকে, তাহলে একটা স্টকের শেয়ারের সংখ্যা বাড়াবেন, কোয়ান্টিটি বাড়াই দিবেন, কিন্তু অনেকগুলা স্টক দরকার নাই একটা সেক্টর থেকে। আপনাদের সাথে ঈদের পরে দেখা কথা, তো আশা করি সামনে বাজার যেভাবেই থাকুক, আপনি যদি আপনার পজিশন মতো ঠিকঠাক মতো রাখতে পারেন তাহলে আপনার ক্যাপিটাল হারানোর কোনো সুযোগ নাই। তো ঈদের পরের সারপ্রাইজ আপনাদেরকে দিয়ে দিলাম 5টি স্টক থেকে, এর মধ্যে থেকে যেইটা আপনার ভালো লাগে সেইটাই আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। যাওয়ার আগে আরেকটা ডিক্লারেশন ছিল আমার। আপনারা জানেন আমি একটা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এর কোর্স করাই। সেই কোর্সের নেক্সট ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে 18ই এপ্রিল থেকে। অলরেডি একটা ব্যাচ আমার রানিং, সেই ব্যাচে বেশ ভালো স্টুডেন্ট হয়েছে এবং তাদের ফিডব্যাক অনেক ভালো, তারা খুব স্যাটিসফাইড। তাদের ক্লাস মোটামুটি 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে এই মাসের। তো আপনারা যদি চান অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এর কোর্সটা করে নিতে, তাহলে আপনারা আমার এই কোর্সটাতে জয়েন করতে পারেন 18ই এপ্রিল। অবশ্যই 18ই এপ্রিলের আগে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমার একটা নির্দিষ্ট সিট ক্যাপাসিটি আছে, আমি নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট নেই, এর বেশি নেই না। যদি ওই সিট ইতিমধ্যে ফিল আপ হয়ে যায় 18 তারিখের আগে, তাহলে আপনি আমাকে 1000 বার নক করলেও কোর্সে জয়েন করতে পারবেন না। সো যদি আপনারা এই টাইপের অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স শিখতে চান, আমি বলবো অবশ্যই আপনারা শিখেন। সেটা আমার কাছ থেকেই শিখেন আর যার কাছ থেকেই শিখেন, শেখার কোনো বিকল্প নাই। এই যে টেক্সটাইল সেক্টর থেকে আগেই আমরা বের হয়ে গেছি কিভাবে, এই টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে এখানে কোনো কিছু একটা ঘটতে চলেছে। কি ঘটবে সেটা হয়তো বা জানতাম না, বাট প্রাইসের মুভমেন্ট দেখে, টেকনিক্যাল অ্যানালাইসিস এর প্যাটার্ন দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে এইখানে কোনো কিছু একটা ঘটতে চলেছে, যে কারণে আমাদের হাতে একটা মাত্র ছিল, সেটা ইটিএলটা আমরা বিক্রি করে দিয়েছি। যদি আপনি এই টাইপের টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার জানা থাকতো, তাহলে আজকে আর এই প্রবলেমের মধ্যে আপনার ফেস করতে হতো না। সো আমি বলবো আপনারা একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা শিখে নেন। যদি আমার কাছ থেকে শিখতে চান তাহলে এই যে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক করবেন অথবা এসএমএস করবেন, আমি আপনাদেরকে কোর্স মডিউলটা পাঠিয়ে দিব।